কেষ্টহীন কোর কমিটির বৈঠক, অনুব্রতকে ছাড়াই কোর কমিটির বৈঠক বীরভূমে। কেষ্ট ছাড়াই বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক, আর সেই কোর কমিটির বৈঠকে নেই সুদীপ্ত ঘোষ। আমার সঙ্গে আমার প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছে, কথা বলবো ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, উচ্চ নেতৃত্ব তৃণমূলের বারবার বলা হয়েছিল, যেখানে বৈঠক হলো সেখানেও বলা হয়েছিল যে 26-এর বিধানসভা নির্বাচনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তারপরেও কোর কমিটির বৈঠক হলো বীরভূমে, সেখানেও অনুব্রত মণ্ডল নেই, সেই বৈঠকে নেই সুদীপ্ত ঘোষ। কেন? দেখো, একদম যেটা বলে রাখবো, কোর কমিটির যে বৈঠক, সেই বৈঠক কিন্তু শুরু হয়েছিল অনুব্রত মণ্ডল এবং সুদীপ্ত ঘোষকে ছাড়াই। আমরা সূত্র মারফত বা বৈঠক শেষে, অর্থাৎ বৈঠক এখন ইতিমধ্যেই বৈঠক শেষ হয়ে গেছে, এবং বৈঠক শেষে আশিস বন্দ্যোপাধ্যায়, তাকে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে অনুব্রত মণ্ডল এবং সুদীপ্ত ঘোষ অর্থাৎ দুইজন কোর কমিটির সদস্য কিন্তু নেই, তা সত্ত্বেও কিভাবে বৈঠক হলো, তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে অনুব্রত মণ্ডল আগে থেকেই জানিয়েছিলেন যে তিনি থাকতে পারবেন না বৈঠকে, কারণ তার দেউচা পাচামিতে একটু কাজ রয়েছে এবং সেই কাজের জন্যই তাকে চলে যেতে হবে। এবং অন্যদিকে সুদীপ্ত ঘোষের ব্যাপারটা, সুদীপ্ত ঘোষ জানিয়েছিলেন যে ডাক্তার দেখানোর জন্য আগে থেকেই একজন ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন, অর্থাৎ সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য তিনি কিন্তু আসতে পারেননি। যদিও কোর কমিটির বৈঠক হয়েছে এমনটাই তিনি জানিয়েছেন, এবং যে সমস্ত সিদ্ধান্ত, সেই সমস্ত সিদ্ধান্ত আজ যে 5 জন কোর কমিটির সদস্য তাদের সম্মতিক্রমেই নেওয়া হবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। যদিও এই বিষয়টা নিয়ে আশিস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কোর কমিটির সদস্য তিনি জানাচ্ছেন যে এটা নিয়ে জলঘোলা করার কিছু নেই, অর্থাৎ অনুব্রত মণ্ডল কিন্তু তার সিদ্ধান্তেই এই সিদ্ধান্ততে নেওয়া হবে, অর্থাৎ অনুব্রত মণ্ডল যেমনটা চাইবে তেমনটাই সিদ্ধান্ত হবে, বা কোর কমিটির যে সদস্যরা রয়েছে তারা যেমনটা চাইবে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ এই বৈঠকে অনুব্রত মণ্ডল আগে থেকেই জানিয়েছিলেন থাকতে পারবেন না, আর তার জন্যই কিন্তু তিনি থাকতে পারেননি। ইন্দ্রর সঙ্গে থাকো। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বীরভূমে কোর কমিটির বৈঠক, আর সেই কোর কমিটির বৈঠক অনুব্রত মণ্ডলকে ছাড়াই কোর কমিটির বৈঠক। তবে আশিস বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে অনুব্রত মণ্ডল দেউচা পাচামিতে কোনো কাজের জন্য তিনি সেখানে থাকায় অনুব্রত মণ্ডল এই কোর কমিটির বৈঠকে আসতে পারেননি। কেষ্টহীন কোর কমিটির বৈঠক, অনুব্রতকে ছাড়াই কোর কমিটির বৈঠক, কেষ্ট ছাড়াই বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক। কোর কমিটির বৈঠকে নেই সুদীপ্ত ঘোষ, দেউচা পাচামির বৈঠকে থাকায় গড় হাজির অনুব্রত মণ্ডল। তাদের নেতৃত্বের বিষয়, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। তার কারণ হচ্ছে ওনার হয়তো কোনো একটা মিটিং ডেকেছিলেন, হয়তো জানেন যে বাকিরা সামলে নিতে পারবেন। ওদিকে দেউচা পাচামি একটা ইম্পর্টেন্ট জায়গা, হয়তো কোনো কাজ ভাগ করে দিয়েছেন, না জেনে কোনো মন্তব্য করব না। করোনাকালে বিশ্বভারতীতে পর্যটকদের ক্যাম্পাসে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয় নতুন উপাচার্য আসার পর। সেই শর্ত গতকালই আমরা দেখেছিলাম যে এবার বিশ্বভারতী খুলছে, তবে শর্ত সাপেক্ষে খুলছে বিশ্বভারতী। পর্যটকদের ক্যাম্পাসে ঘোরার অনুমতিতে শর্ত। কি শর্ত বিস্তারিত জানাবে ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, একদমই যেটা বলে রাখবো, গতকালকে বিশ্বভারতী যিনি উপাচার্য অর্থাৎ নতুন উপাচার্য, তিনি কিন্তু জানিয়েছিলেন যে বিশ্বভারতী সকলের জন্য খুলে দেওয়া হলো। কিন্তু তারপরে কি দেখা গেল, আজকে সকালে বিশ্বভারতী নতুন করে একটি প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে যে বিশ্বভারতী যে ঢোকার ব্যাপার, অর্থাৎ যে আশ্রম প্রাঙ্গণের 5টা আশ্রম যারা ঢোকার জন্য ঢুকতে চাইছিল বা ঢোকার জন্য বলা হচ্ছিল, তারা কিন্তু এই মুহূর্তে ঢুকতে পারবে না, কারণ পুরো বিষয়টি আলোচনার বহু বিষয় রয়েছে। এর পাশাপাশি যদি এই মুহূর্তে কেউ ঢুকতে চায়, সেক্ষেত্রে কিন্তু টিআরও অর্থাৎ বিশ্বভারতী যিনি জনসংযোগ আধিকারিক, তাকে মেল মারফত জানাতে হবে কতজন ঢুকবে, এবং 2 সপ্তাহ আগে সেটা জানাতে হবে। যদিও সেটাও এখনো আলোচনা সাপেক্ষ। এই মুহূর্তে অর্থাৎ পর্যটকদের জন্য কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাস বা বিশ্বভারতী যে আশ্রম চত্বর, সেই চত্বর কিন্তু পর্যটকদের জন্য সম্পূর্ণভাবে বন্ধ, অর্থাৎ আগে যেমন চলছিল তেমনই চলবে, এমনটাই কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে। বেশ ইন্দ্র, গতকাল উপাচার্য কি বলেছিলেন শোনাবো প্রথমে। হিস্টোরিক্যাল এটা একটা সাইট, হেরিটেজ, ওয়ার্ল্ড হেরিটেজ যখন আমরা পেয়েছি উপাধি, এটা একটা অবটেন পেয়েছি, তো সেইটা মেনটেন করতে হবে এবং ট্যুরিজমের সঙ্গে লিঙ্ক আপ করতে হবে। এসেই আমি অ্যাপ্রুভাল দিয়েছি ওটা খোলা হোক। এটা ওপেন ক্যাম্পাস, ইট হ্যাজ নো বাউন্ডারি, সো ইট হ্যাজ সাম ইস্যু, সিকিউরিটি এসবগুলো। তো উই আর টেকিং কেয়ার, উই আর ডিসকাসিং অ্যান্ড উইল বি টেকিং কেয়ার ট্যুরিজমকে, কারণ ফ্রি অ্যাক্সেস এইসবগুলো আছে, এগুলো আমাদের ডিসকাশন করছি স্টেটের সঙ্গে, ডিসকাশন অ্যাডমিনিস্ট্রেশন, পার্টিকুলারলি দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস, সো দে উইল টেক কেয়ার। বিশ্বভারতী শর্ত সাপেক্ষে খুলছে পর্যটকদের জন্য, আর এই যে নতুন সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে আশ্রমিকরা কি বলছেন শুনুন। আমরা চাইছি বিশ্বভারতী তার ঐতিহ্য ফিরে আসুক, বিশ্বভারতীতে রাজনৈতিকরণ বন্ধ হোক,
মেরুকরণ বন্ধ হোক। বিশ্বভারতীতে এমন একজন ভাইস চ্যান্সেলর, এমন একজন যে রবীন্দ্র প্রেমী, যে কোনো রাজনৈতিক দলের মানে ঝান্ডা নিয়ে চলবেন না। সেখানে শিক্ষা এবং রবীন্দ্রনাথই হচ্ছে একমাত্র টার্মস অফ রেফারেন্স। সেখানে মুক্ত অঙ্গনে মুক্ত চিকিৎসা, মুক্ত স্বাস্থ্য, মুক্ত ব্যবস্থা, মুক্ত শিক্ষা, এটা কিন্তু আমরা চাইছি এখানে। ট্যাবের টাকা গায়েবে শাস্তি শুরু। আপনারা দেখেছিলেন নিউজ 18 বাংলায় বারবার আমরা দেখেছিলাম জেলায় জেলায় ট্যাবের টাকা গায়েব, আর সেখানে একাধিক পদক্ষেপ এবং একাধিক জনকে গ্রেফতার। এবার ট্যাবের টাকা চুরিতে পদক্ষেপ শুরু রাজ্যে 3 শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। আরো বিস্তারিত বলবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, ট্যাবের টাকা গায়েবের ঘটনায় এবার 3 শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে মধ্যশিক্ষা পর্ষদকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই 3 শিক্ষককে শোকজ করা হয়েছে। শোকজের পর ডিসিপ্লিনারি প্রসিডিং অর্থাৎ বিভাগীয় তদন্তের প্রক্রিয়া শুরু করবে মধ্যশিক্ষা পর্ষদ। তুমি জানো যে প্রায় 3 মাস আগে ট্যাবের টাকা গায়েবের ঘটনা, একাধিক পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে যাচ্ছিল এবং তারপরই স্কুল শিক্ষা দপ্তরের তদন্তে উঠে আসে বেশ কয়েকজন শিক্ষকের ভূমিকা, এবং তারপরই পুলিশি রিপোর্টের ওপর নির্ভর করে বা পুলিশের থেকে রিপোর্ট পাওয়ার পরেই 3 শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের প্রক্রিয়া শুরু করলো রাজ্য সরকার। মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে বিভাগীয় তদন্ত শুরু করার জন্য যা যা পদক্ষেপ তা করতে। পর্ষদের তরফে ইতিমধ্যেই 3 শিক্ষককে শোকজ করা হয়েছে। পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ জেলার এই 3 শিক্ষক বলেই জানা যাচ্ছে। বেশ সোমরাজ, এবার হাওড়া থেকে নজর রাখবো, কারণ সকালের পর বিকেলেও বিক্ষোভ হাওড়ায়। জলকষ্টের মধ্যে বিক্ষোভ হাওড়ার বেলগাছিয়ায়। ধসের পরেও আবর্জনা ফেলায় রীতিমতো ক্ষোভ এলাকাবাসী। জেলা শাসক পুলিশ কমিশনের সামনেই বিক্ষোভ। রানা, আমার সঙ্গে আমার প্রতিনিধি রৌনক রয়েছে। রৌনক, এই মুহূর্তের পরিস্থিতি জানাবে। রৌনক, একেবারে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড, যেখানে কিন্তু গতকাল ধস নেমেছে এবং যে পাইপ লাইন ফেটে বিপত্তি, তারপরে গতকাল কিন্তু পরিদর্শন এখানে আসে হাওড়ার জেলা শাসক পি দীপাপ্রিয়া এবং পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। আজও ঠিক কিছুক্ষণ আগে তারা এলাকা পরিদর্শন এসেছিলেন, ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছিলেন। ঠিক তারা বেরিয়ে যাওয়ার পরই কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। কারণ সকালবেলা তারা যেটা বলছিল যে এখানে এরকম ধস নেওয়ার পরে আবারও আবর্জনার গাড়ি ময়লা ফেলতে আসছিল। পুলিশের কথা তারা আজকে বিক্ষোভ তুলে নিয়েছিল, কিন্তু তারা জেলা শাসকের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তাদের অভিযোগ যে জেলা শাসক তাদের সঙ্গে কথা বলেনি বা তাদেরকে কোনোভাবেই এই বিষয়ের কোনো সুরাহা তারা দেননি। গতকাল তাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি এবং আজকে আসার পরও তারা একাধিকবার চেষ্টা করেছিলেন জেলা শাসকের সঙ্গে কথা বলার বা এই যে আবর্জনা এখানে ফেলা হবে না এই নিয়ে কোনো সুরাহা পাওয়ার জন্য তারা কথা বলার চেষ্টা করেছিলেন। তাদের অভিযোগ জেলা শাসক তাদের সঙ্গে কোনো রকম কথা বলেনি, সেই নিয়ে কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভ দেখান তারা এবং তারা বলেছেন যতক্ষণ না পর্যন্ত তাদের সঙ্গে কোনো সমাধান সূত্রে আসা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু, অর্থাৎ আগামীকাল থেকে আবর্জনার গাড়িকে তারা এখানে ঢুকতে দেবে না। কারণ তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে যে এখানে এমনিতেই ধস নেমে গেছে, সেক্ষেত্রে আবার নতুন করে যে আবর্জনা ফেলা হচ্ছে তার পরবর্তীতে কোন রকম যদি বিপজ্জনক অবস্থা তৈরি হয় আর দায় কে নেবে, এই বিষয় নিয়ে কিন্তু জেলা শাসক এবং পুলিশ কমিশনার বেরিয়ে যেতেই বিক্ষোভে ফেটে পড়েন এখানকার বাসিন্দারা। প্রচুর পুলিশ কর্মী এবং র্যাপিড অ্যাকশন ফোর্স হাওড়া নামানো হয় এই বিক্ষোভ তুলে দেওয়ার জন্য। এবং কার্যত তাদের একটাই দাবি, এই আবর্জনা গাড়িকে তারা ঢুকতে দেবে না যতক্ষণ না পর্যন্ত তাদেরকে সমাধান সূত্র জেলা শাসকের তরফ থেকে দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই বিষয় একেবারে স্থায়ী রয়েছে। বেশ রৌনক, এমনি চলে গেছে মনে বলে না ব্যবস্থা কিছু বলিনি, কি বলবো আমরা এই জন্য আমরা বিরোধ করবো। গাড়ি যেতে দেবো না, আমরা গাড়ি যেতে দেবো, ঢুকতে দেবো না। হ্যাঁ পরিদর্শন করলো, কথা বলার চেষ্টা করলো, কিছু বললো না, চলে গেল। মাঝ রাতে যদি হসটা যদি না হবে তাহলে আমরা কি করবো? আমরা তো বলছি ঢুকতে দেবো না,